মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এটা বলাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি মনে করি হয়তো অনেকেই বলবেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসক হিসেবেই বেশি দেখেছি আমার রাজনৈতিক জ্ঞান যবে থেকে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে তার প্রশাসক হিসেবে তার যে রোল সেটা অন্যান্য যে কোনো প্রশাসকের থেকে বেটার। বাংলায় তিনি যা কাজ করেছেন সেরকম কাজ এর আগে কেউ করেনি, এবং শুধু বাংলায় নয়, সারা দেশে। তিনি যখন রেলমন্ত্রীও ছিলেন তখনও যা কাজ করেছেন সারা দেশ জুড়ে, সেটা দেশের মানুষ এখনো মনে রাখে। তো সেই জন্য আমি প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখবো। তোমার কি মনে হয় তৃণমূল কংগ্রেস এবারে কি আরো ব্যাপক ভোট পেয়ে ক্ষমতায় আসবে? ডেফিনেটলি, এবং এটা তুমি যদি দেখো 2011-তে তৃণমূল যা পেয়েছিল আমরা 16-তে বেশি পেয়েছি, 16-তে যা পেয়েছি 21-এ তার চেয়ে বেশি পেয়েছি। নরেন্দ্র মোদী না অমিত শাহ? এক্ষেত্রে আমি নরেন্দ্র মোদীকে এগিয়ে রাখবো, তিনি দেশের প্রধানমন্ত্রী। আর অমিত শাহকে আমি কোনো রাজনেতা হিসেবে আমি মনেই করি না। অমিত শাহ একজন যাকে ইংরেজিতে বলে থাগ। আজকে আমাদের পলিটিক্যাল পডকাস্টের যিনি গেস্ট নীলাঞ্জন দাস, তিনি তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক। তার সাথে আমরা আজকে বিভিন্ন রাজনৈতিক ব্যাপারে আলোচনা করব। নমস্কার। তোমার রাজনীতির প্রতি এত আকর্ষণ কবে থেকে হলো? দেখো, রাজনীতির প্রতি আকর্ষণ বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে 2011 সালে যখন দিদি ক্ষমতায় এলো, তার আগে সেই নির্বাচনটা আমি খুব ক্লোজলি ফলো করেছিলাম। তখন আমি স্কুলেই পড়তাম, কিন্তু সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মহিয়সী নারী, এবং তার আগেও আমি তার সিঙ্গুরের আন্দোলন বা নন্দীগ্রামের আন্দোলন এবং রেলমন্ত্রী হিসেবে তার কাজ, সেগুলো সম্বন্ধে আমার একটা ধারণা তৈরি হয়েছিল। টিভি দেখেই একটা মানুষের যতটুকু ধারণা তৈরি হয়, সেই জায়গা থেকে আমার মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন মানুষ, তার ক্ষমতায় আসা উচিত, বা রাজ্যেও একটা চেঞ্জের প্রয়োজন, এরকমটা একটা আমি ফিল করেছিলাম সেই সময় থেকে। তখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা আকর্ষণ। তিনি ক্ষমতায় এলেন, বাড়িতে কোনো রাজনৈতিক কোনো কিছু কোনো লেগেসি নেই। সেই জায়গা থেকে রাজনীতির প্রতি আকর্ষণটা পরে বাড়লো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজগুলো ডে বাই ডে ফলো করতে লাগলাম। এবং আমার একটা হ্যাবিট ছিল, আমি খুব ইংলিশ ডিবেটস দেখতাম। তো সেই জায়গাতে একটা দেশের রাজনীতি এবং রাজ্যের রাজনীতি সম্বন্ধে একটা ধারণা তৈরি হচ্ছিল। সেই জায়গা থেকেই মূলত মনে হলো যে রাজনীতিতে কোনো না কোনো ভাবে অ্যাটলিস্ট রাজনৈতিক একজন কমেন্টেটর হওয়া যেতে পারে। পরবর্তীকালে সক্রিয় রাজনীতিতে আসাটা কিছুটা, ওটা আমার একদম কলেজে মাস্টার্স হয়ে যাওয়ার পরে, কারণ আমি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছি। সেখানে কোনো ছাত্র রাজনীতি করার যেটা নর্মালি যেটা আমরা জানি ছাত্র রাজনীতি বলতে, সেটা আমি করার সুযোগ পাইনি। কিন্তু ওই নিজের মধ্যে একটা সুপ্ত একটা লিডারশিপ একটা হওয়ার ইচ্ছা, সেটা ছিল। আমি কলেজে ক্লাস রিপ্রেজেন্টেটিভ সিআর ছিলাম। তো সেই জায়গা থেকে তখন থেকে লিডারশিপ দেওয়া, হ্যাঁ একটা লিডারশিপ দেওয়া, সেটা অ্যাকচুয়ালি স্কুল লাইফ থেকে। স্কুলেও ক্লাসে মনিটর হওয়া, প্রিফেক্ট হওয়া, স্কুলে ক্যাপ্টেন হওয়া, এই ব্যাপারগুলো ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছিল যে হয়তো আমি এই জিনিসটা পারবো। পরবর্তীকালে যখন 2019 সালে দলের একটা সেটব্যাক হলো, দলের সাংসদ সংখ্যা বেশ কমে গেল, তখন মনে হলো যে না, এবার বোধহয় সক্রিয়ভাবে মাঠে নামা উচিত। এই মাঠটা অবশ্য আমার কাছে সোশ্যাল মিডিয়ায় ছিল, এবং তখন থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়া রাজনীতির সাথেই যুক্ত। তোমার দল তৃণমূল কংগ্রেস, বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে তো আমরা দেখেছি ভালো রেজাল্ট করেছে, অনেক এমপি এমএলএ হয়েছে। তো তার বাংলা এবং বাংলার মানুষের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা ভাবনা আছে? দেখো, তৃণমূল কংগ্রেস তো তৈরি হয়েছিল 98 সালে। এটা একজন বাঙালি নারী তিনি তৈরি করেছিলেন, এবং এটা মূলত বাংলার যে ইস্যুগুলো সেগুলো নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্মই হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন যেটা একটা দ্বন্দ্ব তৈরি হয়েছিল কংগ্রেসের অন্দরে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছিলেন যে কেন্দ্রের কংগ্রেসের সাথে সিপিএম এর একটা সেটিং আছে, এবং কংগ্রেসের থেকে সিপিএম কে হটানো যাবে না। সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের জন্ম। পরবর্তীকালে তৃণমূল যখন ক্ষমতায়ও আসেনি, তার আগেও মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবেও বাংলার জন্য যা কাজ করেছিলেন, সেই জায়গা থেকেই মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটেড টু হার মাদারল্যান্ড, এই ব্যাপারটা ছিল।
অবশ্যই। 2009 অনেক সিট পেয়েছিল হ্যাঁ হ্যাঁ, লোকসভাতে। না 2009-এও তৃণমূল আর কংগ্রেসের জোট অনেক সিট পেয়েছিল, কিন্তু আমি তার আগেও বলছি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ-তে ছিলেন, অটলজির সরকারে ছিলেন, তখনও রেলমন্ত্রী ছিলেন, তখনও কিন্তু বাংলার জন্য কাজ করেছেন, মেট্রো রেলের বিভিন্ন প্রজেক্ট তিনি করেছেন। আহ, ক্ষমতায় 11 সালে ক্ষমতায় আসার পরেও তিনি যা যা পদক্ষেপ নিয়েছেন সবই তো বাংলার মানুষের জন্য। এবার যদি বাঙালি ওয়ার্ডটা যদি একটু স্পেসিফাই করি, সেখানে অবশ্যই তার কমিটমেন্ট আছে। বাংলার, যেহেতু বাংলা তো বাঙালির জায়গা, সেই জায়গাতে বাঙালিদের প্রতি তার কমিটমেন্ট আছে, তার সরকারের কমিটমেন্ট আছে, এবং যা যা কাজ হয়েছে সেগুলো সবই কিন্তু তার জন্য বাঙালিরা উপকৃত হয়েছে। এবার একটা সরকার কখনো এক্সক্লুসিভলি কোনো একটা কমিউনিটির জন্য কাজ করতে পারে না, এটা মানে অসংসদীয় হবে। সে জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো অবাঙালিদের প্রতি কোনো ভিন্ন কিছু করেনি। এটা নিয়ে স্বাভাবিকভাবে যারা বাঙালি, যারা যারা বাঙালি হিসেবে যারা নিজেদের আইডেন্টিটিটাকে এক্সার্ট করে, তাদের মনে একটু ক্ষোভ একটা তৈরি হয়েছে, এবং সেটাও স্বাভাবিক বলেই আমি মনে করি। যে সিপিএম কংগ্রেসকে বাংলার মানুষ একসময় দেখতো মানে সাপে নেউলে যাকে বলে, তো লড়াই করছে বিভিন্ন ভাবে তারা, মানে তাদের রাজনৈতিক কর্মীরা একজন একজনের হাতে মার্ডার হয়েছে, সেই সিপিএম কংগ্রেস একসাথে মিলে গিয়ে জোট করে তৃণমূলের বিরুদ্ধে লড়ছে, এইটাকে তুমি কিভাবে দেখছো? এটা তো বাংলার রাজনীতিতে সবচেয়ে বড় আমি মনে করি আইরনি। আজকের দিনে কংগ্রেস আর সিপিএম দুটো ভিন্ন মেরুর দল, তাদের মধ্যে কোনো সিমিলারিটি নেই, এবং বাংলার রাজনীতিটা সেই স্বাধীনতার পর থেকেই কিন্তু এখানে কমিউনিস্টরা এবং কংগ্রেসিরা, মানে যারা সেন্ট্রিস্ট মধ্যপন্থী যারা, তাদের মধ্যে লড়াইটা ছিল। এখানে কোনো ফার রাইট আজকের দিনে যেটা বিজেপি তৈরি হয়েছে সেই জিনিসটা ছিলও না, সেটা কখনোই মানে খুব একটা রেলিভেন্ট কোনো ফোর্স ছিল না। চিরকালই এটা কমিউনিস্ট আর কংগ্রেসের মধ্যেই লড়াইটা ছিল। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো উনি আগেই বুঝতে পেরেছিলেন, এই যে গোপন আতার যেটা আগে কেন্দ্রীয় স্তরে ছিল, সেই জিনিসটাই তারা দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে বর্তমানে কংগ্রেস, প্রদেশ কংগ্রেস বলতে যারা রয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী একটা টিম, এর বাইরে আর কিছুই নয়। তাদেরকে আলাদাভাবে কোনো রাজনৈতিক দল বলেও মনে হয় না, কারণ তারা নিজেদের আইডিওলজি থেকে সম্পূর্ণভাবে বিচ্যুত। তারা নিজেদের ফ্ল্যাগটা বিকিয়ে দিয়েছে। যেই সিপিএম একটার পর একটা কংগ্রেস কর্মীদের ওপরে মানে মাল্টিপল জেনোসাইড করেছে, আপনি ইয়েটা কি বলবেন, 21শে জুলাই কি বলবেন, 93-তে যেটা হয়েছে, এরপরেও আমরা দেখেছি কংগ্রেস কর্মীদের হাত চিহ্ন কংগ্রেসের বলে হাত কেটে দেওয়া হতো, এই জিনিসগুলো আমরা বারবার দেখেছি। তো সিপিএম এর যে পতাকা, মানে কংগ্রেস কর্মীদের রক্তে লাল হওয়া যে পতাকা, সেই পতাকার কাছে কংগ্রেস নিজের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা বিকিয়ে দিয়েছে। এর থেকে লজ্জার আর কিছু হয় না। সেই জন্যই আমি বিশ্বাস করি যে বাংলায় প্রকৃত কংগ্রেস হচ্ছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখি বারবার বলতে যে কেন্দ্রীয় বঞ্চনার কথা, যে কেন্দ্র কখনো জিএসটি দিচ্ছে না, জিএসটির যে প্রাপ্য টাকা সেটা দিচ্ছে না, কখনো আবার বিভিন্ন খাতে বাংলায় যেগুলো পরিষেবা দেওয়ার কথা সেগুলো বাংলার মানুষ পাচ্ছে না, কোনোভাবে না কোনোভাবে বাধা সৃষ্টি হচ্ছে। তো সেই নিয়ে তোমার কি বল? দেখুন, এটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, এটা তো জাস্ট কথার কথা নয়। আমরা কি দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছেন তখনই আমরা দেখলাম, এবং এটা কিন্তু শুধু বিজেপিকে বলছে তা নয়, তার আগে থেকেই আমরা যেটা দেখছি যে তিনি ক্ষমতায় এলেন, সিপিএম গভর্নমেন্ট 2 লক্ষ কোটি টাকার ঋণ বাংলার মানুষের মাথায় চাপিয়ে চলে গেছে। তারা দুর্নীতি করে বাংলার মানুষের জন্য কিচ্ছু করেনি 34 বছরে। আপনি যদি কখনো সিপিএম এর কোনো নেতার সাথে এরকম কোনো একটা আলোচনা করেন, আপনি জিজ্ঞেস করবেন যে আপনাদের 34 বছরে আপনারা 34টা প্রকল্পের নাম বলুন, বলতে পারবে না। 34টা কেন, 3টে কি 4টে বলতে বলুন, সেটাই পারবে না। তো সিপিএম শুধুমাত্র মানুষকে লুট করেছে, অত্যাচার করেছে, নিজেদের একটা দলতন্ত্র কায়েম করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে বাংলার যে জিএসডিপি গ্রোথ হয়েছে, সেটা ডাবল ডিজিট গ্রোথ, 10%, 11%, 12% এইরকম গ্রোথ যে রাজ্যের হচ্ছে, সেই রাজ্যকে কেন্দ্র একটা মরিটোরিয়াম দিল না কেন? পরবর্তীকালেও আমরা দেখলাম একটার পর একটা কেন্দ্রীয় প্রকল্প এই বিজেপি সরকার আসার পরে তারা যে এতটা ভিন্ডিকটিভ বাংলার প্রতি, তারা বাংলার মানুষের ভোট জিততে পারেনি বলে
বাংলার মানুষের প্রতি এই যে তাদের একটা বৈমাতৃসুলভ আচরণ, সেটা একটা চরম পর্যায়ে পৌঁছায়, এবং সেটা আরো চরম পর্যায়ে পৌঁছায় এই 21 সালের বিধানসভা নির্বাচনের পরে। বিজেপি মোটামুটি ভেবেই নিয়েছিল তৃণমূলের থেকে নেতা মন্ত্রী কিনে টিনে তারা ক্ষমতায় আসছে। এই যে না আসতে পারা, সেটা তারা মেনে নিতে পারেনি, আজকের দিনেও তারা মেনে নিতে পারেনি। এবং আজকে যখন আমরা এটা শুটিং করছি, আজকে আমরা দেখছি যে হাইকোর্ট তাদের একটা গালে সপাটে চড় মেরে তাদের বলছে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা যাবে না। 100 দিনের কাজের একদম, টাকা, যেটা একদম। খুব গরিব প্রান্তিক মমতা মানুষরা পায়। বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে মাল্টিপল আন্দোলন করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন। একদম। এবং শুধু 100 দিনের কাজের টাকা নয়, আপনি যেটা জিএসটির কথাও বললেন, জিএসটি কম্পেনসেশন, জিএসটি যেটা একটা বা কেন্দ্রের যে কর, সেটা যে ডেভলিউশন হওয়ার কথা, সেগুলো পর্যন্ত রাজ্য সরকারকে দিচ্ছে না। এরকম নির্লজ্জ চিটিংবাজ সরকার আমার মনে হয় ভারতবর্ষ এর আগে দেখেনি। তো সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, দ্যাট ইজ ব্যাকড বাই ফ্যাক্টস। এবং কেন্দ্র যেই এক্সকিউজ গুলো দিচ্ছে যে দুর্নীতি হয়েছে, আরে বাবা দুর্নীতি হয়েছে তাহলে তুমি ধরো, তোমার এত এজেন্সি আছে, এত সেন্ট্রাল টিম পাঠাচ্ছ, তাও কাউকে ধরতে পারছো না কেন? কেন? গরিব মানুষ যারা খেটেছে, যাদেরকে দিয়ে খাটিয়ে নিয়েছো কেন্দ্রীয় প্রকল্পে, 100 দিনের কাজ, মানরেগা একটা কেন্দ্রীয় প্রকল্প, সেখানে তুমি খাটিয়ে নিয়ে তুমি মানুষকে টাকা দিচ্ছ না, এটা চিটিংবাজি ছাড়া কি? তো যেই মানুষগুলো খেটেছে তাদের যেটা ন্যায্য প্রাপ্য টাকা, সেটা কেন্দ্র সরকারকে দিতে হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বিচার ব্যবস্থার কাছে যে তারা এ বিষয়ে মানে তারা যেটা দরকার সেই পদক্ষেপ তারা নিয়েছে। 2021-এ আমরা দেখলাম দল বদলের হিড়িক, এক দল থেকে আরেক দলে সব নেতামন্ত্রী ঝাঁপিয়ে চলে গেল। তো বিভিন্ন দল বদল যে হতেই থাকছে, এবার আবার তারা কেউ কেউ তাদের স্বার্থসিদ্ধি হলো না, কেউ কেউ ফিরেও এলো। আবার একটা নির্বাচন আসছে 2026-এ, আবার একটা বিধানসভা ভোট, আবার কি আমরা এরকম কিছু দেখবো? তৃণমূল কতটা প্রস্তুত? দেখুন, এবার তো আমি কিছুটা উল্টো রকমের মানে গঙ্গা বইতে দেখছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি থেকে ছেড়ে ছেড়ে তৃণমূলে লোক আসছে। আপনি সেটা বিধায়ক বলুন, আপনি তাপসী মণ্ডলের কথা বলুন, শুভেন্দু অধিকারী খাসগড় থেকে তিনি চলে এলেন তৃণমূল কংগ্রেসে। আমরা দেখছি যে উত্তরবঙ্গ নিয়ে বিজেপি এত কথা বলে, হ্যাঁ উত্তরবঙ্গ নাকি আলাদা রাজ্য করবে, এই করবে সেই করবে। সেই উত্তরবঙ্গে তাদের সবচেয়ে বড় মুখ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, তিনি তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন। তো এই জন্য এবারের মানুষের মুড এবং পলিটিক্যাল হাওয়া দুটো কিন্তু উল্টো। এবারে মালাকারকেও দেখলাম আমরা। হ্যাঁ, শঙ্কর মালাকার অবশ্য কংগ্রেস থেকে এসেছেন। মানে আমি বলতে চাইছি, আপনি এরকম দেখাতে পারবেন না যে তৃণমূল থেকে কোনো হেভিওয়েট নেতা বিজেপিতে যাচ্ছে। আর গেলেও ডিফারেন্স হচ্ছে, বিজেপি 21 সালে ভেবেছিল, মানে 20 সালে যখন তারা নেতা মন্ত্রীদের কিনছিল, চার্টার্ড ফ্লাইট করে দিল্লিতে নিয়ে যাচ্ছিল, আপনার মনে থাকবে সময়টা, সেই সময় কিন্তু বিজেপি ভেবেছিল আমরা এদের ওপর ভর করে আমরা বৈতরণী পার করব। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে আমাদের মানে কি বলবো, ইনডিসপেন্সিবল হচ্ছে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে দলটা চলছে, বাদ বাকি সবাই আমরা কর্মী। এবং সেই কর্মীরা কে থাকলো কে গেল, ইলেকশনের সময় একটু এরকম আয়ারাম গয়ারাম এরকম কিছু জন এরকম হয়, তারা এই জিনিসটা করে। এটা দুর্ভাগ্যজনক, ডেমোক্রেসির জন্য এটা দুর্ভাগ্যজনক, কিন্তু এই জিনিসটা হয়। কিন্তু এবারে এখন অব্দি সেরকম কোনো ট্রেন্ড নেই। আর আমরা সর্বতভাবে প্রস্তুত, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন, প্রায় 100টার কাছাকাছি মানে মানে জনকল্যাণমূলক প্রকল্প তিনি নিয়েছেন, মানুষের দুয়ারে সরকারকে নিয়ে গেছেন। সেই জায়গাতে বাংলার মানুষের কাছে আর কোনো অল্টারনেটিভ নেই। আর বাংলার মানুষ বিজেপির উপরে বীতশ্রদ্ধ। এবারে বিজেপির লড়াইটা হচ্ছে যে তারা বিরোধী দলনেতার পদটা ধরে রাখতে পারে কিনা, অর্থাৎ 30টা আসন তারা ধরে রাখতে পারে কিনা। আর তৃণমূল কংগ্রেসের কাছে লড়াইটা হচ্ছে মানুষের জন্য আরো বেশি বেশি কাজ করার জন্য আর একবার ম্যান্ডেট পাওয়া। তোমার কি মনে হয় তৃণমূল কংগ্রেস এবারে কি আরো ব্যাপক ভোট পেয়ে ক্ষমতায় আসবে? ডেফিনেটলি। এবং এটা তুমি ট্রেন্ড তুমি যদি দেখো, 2011-তে তৃণমূল যা পেয়েছিল আমরা 16-তে বেশি পেয়েছি, 16-তে যা পেয়েছি 21-এ তার চেয়ে বেশি পেয়েছি। 21-এ তো মনে হচ্ছিল আমাদের সরকার চলে যাবে, 21-এ ওরা বলছিল ওরা তো 200 পার বলেছিল, সেই 200 পার আমাদের হয়ে গেছে। এবং যা মানে আমাদের যা ছিল 211টা ছিল, আমরা 215টা হয়ে গেছে। এখন বোধহয় এখন বিজেপিকে যদি তুমি জিজ্ঞেস করো কোনো নেতাকে যে তোমাদের এমএলএ সংখ্যা কত, বলতে পারবে না। কারণ কেউ রেগুলার কমতে থাকছে, কেউ কেউ ক্যামাক স্ট্রিটে গিয়ে এরকম ভাবে সোফা টোফাতে বসে রয়েছে, হ্যাঁ ভাবছে কাউকে নেওয়া হবে কি হবে না, অভিষেক দা সেটাকে অ্যালাউ করে কি করে না, এইসবের উপরে কিছুজন নির্ভরশীল। কিন্তু বিজেপিতে এখন শুভেন্দু অধিকারীকেও যদি তুমি জিজ্ঞেস করো যে আপনার পরিষদীয় দলে কতজন মানে বিধায়ক রয়েছে, তারা উত্তর দিতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আজকে ফুললি প্রিপেয়ার্ড
এবং আমরা বিশ্বাস করছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছে 215+, কিন্তু আমি মনে করি সেই জিনিসটা 250 হয়ে গেলেও আমি অবাক হব না। এই যে তুমি বললে তুমি সোশ্যাল মিডিয়ার কর্মী হিসেবে রাজনীতি প্ল্যাটফর্মে তুমি এসেছো, তো প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া কতটা গুরুত্বপূর্ণ? দেখো, সোশ্যাল মিডিয়ার যে গুরুত্বপূর্ণ সেটা তো আমরা 2019 সালে বুঝে গেছিলাম, যখন বিজেপির কোনো ব্লকে নেতৃত্ব নেই, অঞ্চলে নেতৃত্ব নেই, বুথে নেতৃত্ব নেই। সেই সময় যারা 18টা আসন পেয়ে যেতে পারে, এবং ফ্র্যাঙ্কলি সে 18 জন এমপি কারা ছিল তুমি নামগুলো আজকের দিনেও মুখস্থ বলতে পারবে না। তারা কে ছিল? মানুষ জাস্ট পদ্মফুল দেখে ভোটটা দিয়েছে। এটা কি করে হয়েছে? মানুষের মধ্যে এই যে একটা আইডিওলজি এবং এটা যে গেঁথে দেওয়া, কিছুটা নিশ্চয়ই আরএসএস এর একটা লোকাল লেভেলে ওদের কি সব টিম ফিম আছে, প্রচারক আছে, তারা হয়তো ডোর টু ডোর করে, কিন্তু আদার দেন দ্যাট এইটা কিন্তু মানুষের যে একদম মনের মধ্যে গেঁথে গেছে, মানুষের শয়নকক্ষ অব্দি এই প্রচারটাকে নিয়ে গেছে কিন্তু সোশ্যাল মিডিয়া। কারণ আমরা ধরো কোথাও মাইকিং করছি, কিছু করছি, সেই জিনিসটা একটা লোকালিটি অব্দি আমরা যেতে পারি, কিন্তু একদম মানুষের বেডরুমে ঢুকে যাওয়া, কিচেনে যে গৃহবধূ যে রান্না করতে করতে যেই রিলস দেখছে বা যেই পোস্ট করছে, বা হোয়াটসঅ্যাপে যেই ধরো মিথ্যাচারগুলো হচ্ছে, যেই ন্যারেটিভ গুলো আসছে, সেগুলোর দ্বারা মানুষ বিভ্রান্ত হয়ে 19 সালে কিন্তু মানুষ বিজেপিকে 18টা সিট দিয়েছে। তখনও আমরা মেজরিটি, তখনও আমরা 22, কিন্তু বিজেপিকে 18টা সিট দিয়েছিল, যে সময় মানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা এক্সপেক্ট করেননি। এবং আমার মনে আছে সেই দিনটা, মানে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। দিদি, মানে আমি টিভিতে দেখেছি মমতাদি বলেছিলেন আমার ইচ্ছে করছিল আজকে রিজাইন করে দিই। সেই দিনটা একটা টার্নিং পয়েন্টও ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে, এবং সেখানে আমাদের মতো সোশ্যাল মিডিয়া কর্মী যারা আমরা তখন কাজ করতাম, তাদের কাছেও এটা একটা বড় কাজ করারও একটা জায়গা ছিল। আরো বড় হলো যখন কোভিড পিরিয়ড হলো, যখন কোনো মানে রাজনৈতিক কর্মকাণ্ড কেন কিছুই হচ্ছে না, মানুষ গৃহবন্দী, সেই সময় কিন্তু এই ফোনটাই কিন্তু সাহারা ছিল। দলের সমস্ত কর্মসূচি সেগুলো সব ভার্চুয়ালি হয়েছে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছে। সেই জায়গা থেকে আজকের দিনে সোশ্যাল মিডিয়াটা একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ তৃণমূলের বা যে কোনো দলের পলিটিক্স। বিজেপির কাছে তো এটা অবশ্যই বেশি, কারণ তারা মানে এসেইছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পরবর্তীকালে তারা সংগঠন ডেভেলপ করেছে। আজকের দিনে তারা কি সব বলে, মন্ডল সভাপতি, হ্যান ত্যান এইসব বলে। তৃণমূল কংগ্রেস এটা বুঝতে পেরেছে, তারপর তৃণমূল কংগ্রেস একটা ভোট কুশলী সংস্থা তাদেরকে নিয়ে এসেছে, তারাও দলকে যথেষ্ট হেল্প করেছে। পরবর্তীকালে দল গুরুত্ব এটা বুঝে দল একটা সোশ্যাল মিডিয়া আইটি উইং পার্টির মধ্যে তৈরি করেছে দেবাংশু ভট্টাচার্যের নেতৃত্বে, এবং পরবর্তীকালে আমরা সেখানে কাজ করার সুযোগ পেয়েছি। তো সেটা আমাদের কাছে একটা বড় পাওনা, এবং আমি মনে করি তৃণমূলের সকল সোশ্যাল মিডিয়া কর্মীদের কাছেও এটা একটা বড় পাওনা। তৃণমূলের যে পরপর তুমি দেখো যে ব্যাক টু ব্যাক তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী বলো, যুবশ্রী বলো, স্বাস্থ্যসাথী বলো, এইগুলো কতটা বেনিফিট দিচ্ছে? অবশ্যই বেনিফিট দিচ্ছে। বেনিফিটটা না দিলে মানুষ ভোটটা কেন দিচ্ছে? মানুষ বেনিফিটটা বোঝে, কিন্তু মানুষের যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি একটা আবেগ রয়েছে, সেটা তৃণমূল কর্মীদের রয়েছে, কিন্তু সাধারণ বাঙালিদের, তারা দেখছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, নিশ্চয়ই রাজ্যে সমস্ত একটা সরকার যখন চলে সমস্ত কিছু যে ঠিকঠাক হচ্ছে এটা আমি বলতে পারবো না, কিন্তু তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্টেনশনটা ঠিক আছে। এটা খুব বড় একটা বিষয়। আমি এটা সবসময় বলি যে মমতাদির ইন্টেনশন সম্বন্ধে বাংলার মানুষের কোনো সন্দেহ নেই, এবং নেই বলেই তারা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছে। এই যে বিভিন্ন যেই স্কিমস গুলো, আগে বলতো সিপিএম আমলে হলে শুধুমাত্র সিপিএম এর ক্যাডাররা পেত, ওই লোকাল কমিটি, জোনাল কমিটি থেকে তোমাকে ওই চিরকুটে লিখে দিলে তবে তুমি এই ধরনের জানি না কি সরকারি স্কিম ছিল, বাট হোয়াট এভার তোমার যদি যা প্রয়োজন হতো সেটার মধ্যে একটা দলতন্ত্রটা টপ টু বটম ছিল। পার্টি অফিস থেকে সবকিছু পার্টি অফিস থেকে কন্ট্রোল হতো। তখন মানে মহাকারণটা যদিও চিফ মিনিস্টারের অফিস ছিল, কিন্তু পুরোটাই আলিমুদ্দিন স্ট্রিট থেকে কন্ট্রোল হতো। আজকের দিনে নবান্ন ইজ নবান্ন, ক্যামাক স্ট্রিট ইজ ক্যামাক স্ট্রিট, কালীঘাট ইজ কালীঘাট। এই যেটা হয়েছে, এবং এটা দলের একদম মানে তৃণমূল কংগ্রেসের একদম নিচু স্তর অব্দিও, এবং সেই কারণে তৃণমূলের অনেক স্থানীয় নেতৃত্বরা তারা এটা কমপ্লেনও করে যে আমাদের হাতে তার কোনো পাওয়ারই রইল না। ঠিকই, কিন্তু পাওয়ারটা মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভোটারদের হাতে দিয়ে দিয়েছে, নাগরিকদের হাতে দিয়ে দিয়েছে। মহিলাদের জন্য তো লক্ষ্মী ভান্ডার থেকে শুরু এবং করে আমার মনে কন্যাশ্রী, রূপশ্রী, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, কিন্তু উনি ওইরকম ভাবে মহিলাদের জন্য আলাদা করে, নিশ্চয়ই আলাদা অনেক প্রকল্প আছে, মহিলাদের এম্পাওয়ারমেন্ট প্রচন্ড ভাবে দরকার, কিন্তু
তিনি সার্বিক একটা বাংলায় যে উন্নয়নটা করেছেন সেটাকে আমি একটা সাইলেন্ট রেভলিউশন, একটা নিঃশব্দ বিপ্লব বলেই আমি দেখি। এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায় জীবনী কখনো একটা লেখা হবে, তখন আমার মনে হয় প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কাজ, এই যে আজকের দিনে প্রায় 100টা মতো প্রকল্প, সেই প্রকল্পগুলো মানুষের জীবনকে যে পজিটিভলি ইম্প্যাক্ট করেছে সেটা আজকের দিনে ক্লিয়ার। আপনি যদি নিউজ পেপার খোলেন দেখবেন না এই লক্ষ্মীর ভান্ডার, লোকে অনেকে সিপিএম টিপিএম এরা খিল্লি ওরাই বলে যে দান খয়রাতি, এই টাকা জমিয়ে জমিয়ে কত মা ছেলেকে একটা এক্সট্রা একটা কোচিং এ পড়াচ্ছে। এই জিনিসগুলো কত জায়গায় আমরা দেখেছি, মানে সব মহিলারা মিলে কমিটি গঠন করে একটা দুর্গাপুজো করছে, এই জিনিসগুলো আমরা দেখেছি। তো মানে এটা শুধু মহিলাদের এম্পাওয়ারমেন্ট নয়, আমি এটার মধ্যে একটা সোশ্যাল রেভলিউশন, একটা সামাজিক একটা পরিবর্তন আমি এই জিনিসটা দেখেছি। তো পরিবর্তনের ডাক দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার এসেছে, সেই পরিবর্তন বাংলায় আজকের দিনে স্পষ্ট। এটাকে যারা অস্বীকার করছে তাদের কিছু বলার নেই। আবার সামনে একটা 21শে জুলাই আসছে, তো 21শে জুলাই তৃণমূল তো ধর্মতলায় ব্যাপক সভা করে, প্রচুর মানুষের সমাবেত হয়, শহীদদের স্মরণ করা হয়। শিক্ষক নিয়োগ দুর্নীতি আরজি করের আবহে এই 21শে জুলাই কি উৎসাহে কোনো ভাটা ফেলতে পেরেছে? না, 21শে জুলাই একটা আলাদা একটা আবেগের জায়গা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে। সেখানে সমাবেশে পৌঁছাতে পারাটা এটা সকলের জন্য একটা স্ট্রাগল। এত লোক আসে, যেহেতু সারা বাংলা থেকে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা সেদিন ধর্মতলামুখী হয়, তো সেই জায়গাটার সাথে আপনি যেই মানে শিক্ষক দুর্নীতির কথা বলছেন, যে নিয়োগ দুর্নীতি হয়েছে, সেটার কোনো রকমের কোনো মানে কোনো কানেকশনই নেই। এবং এই শিক্ষক দুর্নীতি এটা একটা, আপনি যদি বাংলার ওভারঅল পিকচারে যদি দেখেন, এটা একটা খুব ছোট সংখ্যক মানুষেরকে এটা এফেক্ট করেছে এবং তারা নিশ্চয়ই এফেক্টেড। এবং আমি চাইবো এটার একটা প্রপার জুডিশিয়ারির মাধ্যমে, যেহেতু তারা নিজেরা আদালতে গেছেন, এটা জুডিশিয়ারির মাধ্যমেই এটা একটা যেন প্রপার সমাধান হয়, এবং যে যারা দোষী, যারা ঘুষ নিয়েছে বা যারা ঘুষ দিয়েছে, তারা যেন পানিশড হয়, এটা আমি চাইবো। এটার সাথে কিন্তু বাংলার আপামর যেই রাজনৈতিক পরিস্থিতি বা যেই সামাজিক পরিস্থিতি, তার কোনো এটার মধ্যে কোনো রেলিভেন্সি নেই, এটা আমি মনে করি। এবং 21শে জুলাইয়ের জন্য এবার আমরা প্রত্যেকবারই দেখেছি, আমরা 21শে জুলাই আগের বছরের রেকর্ড আমরা পরের বার ভাঙি, এবারেও তাই হতে চলেছে। ঐতিহাসিক ভিড় হবে একদম একদম। প্রত্যেক বছরই 21শে জুলাই মানেই একটা আবেগ, 21শে জুলাই মানেই একটা আন্দোলন। সেই আন্দোলনে বাংলার সকল মানুষ সবাই সামিল হয়। এবং দিদি সেখান থেকে কি বলছেন, এবং আরো সিগনিফিকেন্ট হচ্ছে যে যেহেতু এটা একটা ইলেকশন ইয়ার, সেখানে দিদি কি বলছেন, তিনি কি বার্তা দিচ্ছেন বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কর্মীদের কাছে, সেটার জন্য সকলে মুখিয়ে তাকিয়ে থাকে। বিরোধীরা বলে গুজরাট মডেল, উত্তরপ্রদেশ মডেল, এইগুলো বাংলায় শুনতে পাই যে বিরোধীরা বলছে। তো বাংলা কি মডেল হতে পারে না? বাংলা কি সারা দেশের মধ্যে মডেলের জায়গায় নেই? বাংলা তো আজকে মডেল তো বটেই। বাংলা মডেল বলেই কন্যাশ্রীকে কপি করে বেটি বাঁচাও বেটি পড়াও করা হয়েছে, বা আপনি যেটাই বলবেন স্বাস্থ্যসাথীকে কপি করে আয়ুষ্মান ভারত করা হয়েছে। তো বাংলা অবশ্যই আজকের দিনে মডেল। এবং বিভিন্ন যে আপনি লক্ষ্মীর ভান্ডারকে কপি করে করেই তো বিজেপি আজকে জিতছে। আপনি বলুন না, এই লাড়কি বেহেনা, লাডলি বাহিন, এই ধরনের যে প্রত্যেকটা রাজ্যে বিজেপি যে স্কিমগুলো অ্যানাউন্স করছে, এবং শুধু বিজেপি না, সমস্ত দল মহিলাদেরকে এই যে একটা একটা মান্থলি একটা অ্যামাউন্ট দেওয়া, এটা সমস্ত পার্টি এখন কিন্তু নিজেদের ইস্তেহারে তারা মেনশন করছে, এবং সেটার জন্যই কিন্তু বিজেপি জিতছে। বিজেপি এবার মধ্যপ্রদেশ এবং রাজস্থান তারা জিতেইছে শুধুমাত্র এই লক্ষ্মীর ভান্ডার দেওয়ার জন্য, ওখানকার নামে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা মডেল বটেই। আর আপনি বলছেন গুজরাট মডেল তো আমরা দেখছি কিরকম ভাবে মানে ছেলেমেয়েরা স্কুল ড্রপ আউট হয়, কিরকম ভাবে সেখানকার মানে যে চাইল্ড ডেথ গুজরাটে এত বেশি। তো সেই জায়গা থেকে গুজরাটের মডেলটা পুরো একটা যে গ্যাস বেলুন ছিল, সেটা আজকে মানে ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে, বাংলার মানুষ তো বটেই। আর ইউপি মডেল তো বুলডোজার মডেল, ইউপি মডেল তো মানুষকে খুন করে দেওয়ার মডেল, ইউপি মডেল তো এই লখিমপুর খেরিতে যেরকম ভাবে একটা মন্ত্রীর পুত্র এসইউভি করে মানে ফার্মারদের ওপর দিয়ে চলে গেছে, এইটা হচ্ছে ইউপির মডেল। হাতরাস, উন্নাও, প্রত্যেকটা জায়গায় কিরকম ভাবে মহিলাদের গ্যাংরেপ করে তাদের পুড়িয়ে মারা হচ্ছে, তাদের ফ্যামিলিরা জাস্টিস চাইলে ফ্যামিলির লোকেরা মানে মিস্টিরিয়াস সার্কামস্টান্সেসে তারা মরে যাচ্ছে। তো এই হচ্ছে আজকে ইউপির মডেল। তো ইউপি নিয়ে আর কি বলবো বলুন, যোগী রাজ্য মানে ঠকদো, উনি তো বলেই দিয়েছেন ঠকদো মানে
সবকিছু ইনস্ট্যান্ট জাস্টিস, সবকিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং, আপনি সমস্ত কিছুতে আজকে ইউপি মানে বাংলায় যারা এই কথাগুলো বলে না, কিছু লোক যারা বলছে, আমি তাদেরকে মানে করজোরে বলবো আপনারা ইউপিতে গিয়ে কয়েকদিন থাকুন, দেখবেন আপনাদের কিরম লাগে, তারপরে আপনার মনে হবে যে আমার সোনার বাংলা অনেক ভালো। এই চারিদিকে যে একটা দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, মুর্শিদাবাদ হচ্ছে, বেলডাঙ্গা হচ্ছে, রিসেন্টলি ঘটে যাওয়া কলকাতার বুকে, হুম। তো এইগুলো এইরকম রাজনৈতিক পরিস্থিতি তো বাংলায় আগে ছিল না, কি কারণে এরকম হচ্ছে? এটাই তো ইউপি মডেল, এবং এই ইউপি মডেলটাকে বিজেপি এনেছে, এবং বিজেপি চাইছে এই যে তাদের এই বহিরাগত কালচার সেটাকে বাংলার মানুষের উপর চাপিয়ে দেওয়া, এবং সেখানে এই যে হিন্দু মুসলিমটা এটা একটা জাস্ট ছুতো মাত্র। তাদের মানে মেন লক্ষ্যটা হচ্ছে বাংলাকে অশান্ত করে দেওয়া, এবং অশান্ত করে বাংলার মানুষকে মানে একটা একটা সাবমিশনের জায়গায় নিয়ে যাওয়া, যে হ্যাঁ এটাই এটাই বোধহয় এইরকম ভাবে আমাদের জয় শ্রীরাম করে যেতে হবে, তাহলেই বোধহয় আমি সাহি হিন্দু। এই যে ব্যাপারগুলো এটাই কিন্তু তারা করছে। ধরুন ইউপিতে বা ঝাড়খণ্ডে রাজস্থানে যেরকম ভাবে মব লিঞ্চিং হয়েছে, আপনি আমাদের মহেশতলার ঘটনাটা যদি দেখেন, সেখানেও আমরা দেখলাম যে একজন বহিরাগত সে একজন ফলওয়ালাকে তাকে বলছে যে জয় শ্রীরাম বলো। কেন কেন আমাকে জয় শ্রীরাম বলতে হবে কেন? আমি যদি একটা অন্য ধর্মে বিলিভ করি, বা আমি যদি হিন্দুই হই, যাই হই, সেটা আমি কোথায় কি বলবো সেটা তো আমার গণতান্ত্রিক অধিকার, আমাকে সেই অধিকারটা দেয় ভারতের সংবিধান। হু ইজ দিস বিজেপি হুলিগানস যারা কিনা এইভাবে মানুষের উপর চাপিয়ে দেবে কি করতে হবে না করতে হবে, কি খেতে হবে কি পড়তে হবে, সেগুলো সব বিজেপি বলবে, তারপরে আমাদের করতে হবে। তো এই বিজেপি আরএসএস যেরকম ভাবে বিষিয়েছে, তার থেকে কিন্তু বাংলা ইমিউন নয়, সেই জায়গাতেই আমাদের লড়াই, এবং এইটা ওয়ান অফ দ্য মেন রিজন যেই কারণে আমি তৃণমূল কংগ্রেসটা আজকের দিনে করি। এটা তো না হলে তো মানুষের উপর ছেড়ে দিলে তো ছেড়েই দেওয়া যায়। আমরা কয়েকজন যারা মানে পলিটিক্স এর সাথে যুক্ত হচ্ছি, আমরা তো সেই জনমতটা তৈরি করার জন্যই যুক্ত হচ্ছি। মানুষকে আমাদের বোঝাতে হবে যে না, এটা বাংলার কালচার নয়, বাংলার কালচারটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের, এবং সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেসের ভূমিকা অপরিসীম। তো সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হয়ে আমি সবসময় এটাই চেষ্টা করি যাতে মানুষকে সত্য মানে যেটা অ্যাকচুয়াল যেটা ঘটছে সেটা মানুষের কাছে তুলে ধরা যায়, এবং বাঙালি হিসেবে আমরা আমাদের কি করা উচিত সেটা যাতে মানুষকে আরেকবার করে মনে করিয়ে দেওয়া যায়। নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারা যদি রাজনীতিতে আসতে চায় তাদের জন্য কি উপদেশ দেবে? নতুন প্রজন্মের ছেলেদেরকে তো আরো এগিয়ে আসতে হবে, কারণ না হলে তো রাজনীতিটা এমন একটা জায়গা, এটা যে খুব একটা ক্লিন জায়গা তা তো নয়। আজকের দিনেও এখানে বিভিন্ন রকমের মানে কি বলবো সামাজিকভাবে কিছু খারাপ লোকজন তারা এর সাথে যুক্ত হয়ে রয়েছে। তো সেই জায়গায় যত বেশি ভালো মানুষ আরো এগিয়ে আসবে, তাহলে এই রাজনীতিটা আরো বেশি মানে সমাজের মানুষের কাছে আরো বেশি কাজে লাগবে। রাজনীতির মাধ্যমে মানুষের যে সেবা করার যে জায়গাটা, সেই ফিলিংটা কিন্তু এটা তারাই করতে পারবে যারা নতুন, যারা এগিয়ে আসবে তারাই করতে পারবে। নতুন চিন্তা ভাবনা ছেলেরা, শিক্ষিত ছেলে মেয়েরা, যাদের হয়তো মানে রাজনীতিটা করে খাওয়ার জায়গা নয়, রাজনীতিটা একটা প্যাশন, বা রাজনীতিটা একটা সার্ভিসের জায়গা। কেন আমি এনজিও করব, কেন আমি কেন তৃণমূল কংগ্রেস করব না? তৃণমূল কংগ্রেস করে কি আমি মানুষকে সার্ভিস দিতে পারি না? অনেকেরই ইচ্ছে থাকে যে আমি সমাজের জন্য কিছু করবো, অনেকে এনজিওর সাথে যুক্ত হয়, ব্লাড ডোনেট করে, এই করে সেই করে, এগুলো তো তৃণমূল কংগ্রেসের থেকেও করা যায়। তো তৃণমূল কংগ্রেসটা একটা বিশুদ্ধ লোহার মতন একটা জায়গা, এটাকে আমাদেরকে সকলকে, এটা আমাদের একটা দায়িত্ব যে আমরা সেটার মাধ্যমে মানুষের কাছে সঠিক পরিষেবাটা পৌঁছে দিই। তোমার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? দেখো, রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা আমি তো যখন এসেছিলাম আমি একজন ক্ষুদ্র একজন সোশ্যাল মিডিয়া কর্মী হিসেবেই এসেছিলাম। সেটাকে দল যে আজকে স্বীকৃতি দিয়ে আমাকে তৃণমূল আইটি সেলের রাজ্যের সাধারণ সম্পাদক করেছে, তার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ, এবং আগামী দিনেও আমি আজকে যে জায়গায় আছি নিশ্চয়ই থেকে মানে উন্নত জায়গায় আমি যেতে চাই, সক্রিয়ভাবে যেহেতু রাজনীতিটা করছি। তো সেখানে দল যখন যা দায়িত্ব দেবে, দলের যেটা মনে হবে যে এই দায়িত্বটা নীলাঞ্জন পালন করতে পারবে, যেটা দেবে আমি একজন দলের ডিসিপ্লিন কর্মী হিসেবে সেটাই করব। তোমরা যারা সামনে থেকে সোশ্যাল মিডিয়াতে দলকে ডিফেন্স করছো, দলের হয়ে কথা বলছো, তো কখনো কখনো অনুব্রত মণ্ডল, হুমায়ুন কবিরের মতো লোকেরা যখন দলকে বিপাকে ফেলে, দলের একটা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে, তখন তোমাদের কতটা খারাপ লাগে? দেখো, খারাপ লাগার একটা জায়গা তো তৈরি হয়, কিন্তু মানে আমাদের এটা নিয়ে খুব একটা বিড়ম্বনায় পড়তে হয় না, কারণ তৃণমূল কংগ্রেস সেই পার্টি যারা এদেরকে
দিয়ে ক্ষমাও চাওয়ায়, এদের বিরুদ্ধে অ্যাকশনও নেয়। অনুব্রত মণ্ডলের লেভেলের একজন লিডার, তাকে বলা হয়েছে 4 ঘন্টার মধ্যে আপনি ক্ষমা চান। হুমায়ুন কবিরকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে, 3বার শোকজ করা হয়েছে। তো এই পার্টিতে অ্যাকশন নেওয়া হয়, এই পার্টিতে যেটা সঠিক। আরাবুল ইসলামকে অনেকবার জেলেও পোড়া হয়েছে। আরাবুল ইসলাম এখন পার্টির মধ্যে নেই, তাকে পার্টি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবং যে কজন আপনি বলুন, যে যারা ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের কথা যদি বলেন, পার্থ চট্টোপাধ্যায় যে দুর্নীতির সাথে যুক্ত, এটা যে মুহূর্তে পার্টির কাছে একটা মমতা ব্যানার্জি বারবার বলেছে যে দল তার পাশে দাঁড়াবে না। এটা এই যেগুলো ঘটেছে, মানে বিগত দিনে যেই এক্সাম্পল গুলো সেট করেছে দল, এটা দেখে দলের বাকি যারা বিভিন্ন স্তরের নেতৃত্ব আছে তাদেরকেও আরো বেশি সজাগ সতর্ক থাকা উচিত তাদের বক্তব্য সম্বন্ধে এবং তাদের কার্যকলাপ সম্বন্ধে। কারণ দল কিন্তু কারোর খারাপ বক্তব্য বা খারাপ কাজ তার পাশে দল দাঁড়াবেও না, তাদের কোনো রেসপন্সিবিলিটি দল নেবে না। দল বাংলার মানুষের কাজ করার জন্য দল সেটার জন্য মনোনিবেশ করছে, সেই জায়গায় কোনো রকমের মানে একদম জিরো টলারেন্স পলিসি পার্টির। তো সেটার জন্য সেখানে আমাদের এটাকে ডিফেন্ড করতে কোনো অসুবিধাও হয় না। দলকে ডিফেন্ড করছি, তো আমি তো কোনো ব্যক্তিকে ডিফেন্ড করছি না। এই অপারেশন সিঁদুর নিয়ে যখন কোনো দল রাজনীতি করছে তখন তোমার কতটা খারাপ লাগে? এটা তো করাই উচিত না, এবং আমি মনে করি সারা দেশে তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল, এবং আমি তোমাদের আজকে আমি অন ক্যামেরা বলছি, দল থেকে আমাদের পুরোপুরি বারণ করে দেওয়া হয়েছিল যে এখানে কোনো রকমের এতটুকু ক্রিটিসিজম করা যাবে না কেন্দ্র সরকারকে। তৃণমূল কংগ্রেসের এটা লং স্ট্যান্ডিং পলিসি যে আমরা কোনো ফরেন অ্যাফেয়ার্স, পররাষ্ট্র বিষয়ে বা দেশের সুরক্ষার বিষয়ে আমরা কোনো আলাদাভাবে নিজেদের মতামত দিই না। গভর্নমেন্ট অফ দ্য ডে যে সরকারে আছে তাদেরকে আমরা সমর্থন দিই। এবারেও কিন্তু তৃণমূল তাই করেছে, বাংলাদেশ ইস্যুতেও তাই একদম একদম সমস্ত যে কোনো পররাষ্ট্র বিষয়ক ইস্যু। এবং এটা আজকে থেকে না, সেই 2000 সাল থেকে তৃণমূল কংগ্রেসের এটা পলিসি, ঘোষিত পলিসি। তো সেইটাই আমাদের এখনো পলিসি। এবং তারপরেও আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দলের সেকেন্ড ইন কমান্ড, তাকে কিন্তু বিদেশ ভ্রমণে পাঠিয়েছে দেশকে ডিফেন্ড করার জন্য। তো সেই জায়গা থেকে অপারেশন সিন্দুর, এটা আমি মনে করি যে এটা আমাদের সেনাবাহিনী, তাদের একটা মানে তাদের সাফল্য, এটাকে এইভাবেই দেখা উচিত ছিল। কিন্তু তারপরে আমরা দেখলাম যে বিজেপি মানে পুরো সিঁদুর বেচার খেলাতে নামলো। জায়গায় জায়গায় নরেন্দ্র মোদী বলছে বাড়ি বাড়ি সিঁদুর পৌঁছাবো, মানে একদম যাচ্ছে তাই। মানে তিনি সিঁদুরকে মানে একদম অপমান করছেন, মানে নারীদেরকে তিনি অপমান করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে আমাদের বেশ কিছু প্রশ্ন তো থাকবেই কেন্দ্র সরকারের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 5টা প্রশ্ন করেছেন কেন্দ্র সরকারের কাছে। তো সেই প্রশ্নগুলোকে আজকে তাদেরকে উত্তর দিতে হবে যে কেন আজকে একটা স্পেশাল সেশন অফ পার্লামেন্ট ডাকা যাচ্ছে না, কেন আজকে এত এত জায়গায় যে আমাদের এই ডেলিগেশন পাঠানো হলো, তারপরেও কোনো দেশ কেন ভারতের পাশে নেই? কেন ডোনাল্ড ট্রাম্প বলে যাচ্ছে যে আমি যুদ্ধবিরতিটা আমি ইঞ্জিনিয়ার করেছি, আমি এটাকে ব্রোকার করেছি, সেই ব্যক্তির এগেনস্টে কোনো বক্তব্যই নেই, নরেন্দ্র মোদী কোনো বক্তব্যই দিচ্ছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম বিভিন্ন প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো তাদেরকে উত্তর দিতে হবে। এবং আমরা ফাইনালি জানতে চাই যে এই অপারেশন সিন্দুরটা যে হলো, সেটাতে ওই যে পেহেলগাঁওতে যেই খুন করা হলো আমাদের, মানে যে জঙ্গিরা মারলো নিরীহ নাগরিকদের, যে 26 জন নাগরিককে মারলো, সেই জঙ্গিগুলোকে কি করা হলো? তারা কি মরে গেছে না বেঁচে আছে, নাকি তারা, সেই ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা কিচ্ছু, আমাদের কাছে কোনো রিপোর্টস নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা জানতে চাই, যে কেন হঠাৎ করে যুদ্ধবিরতিটা হলো। কারণ আমরা একদম পজিশনে ছিলাম, কিন্তু এবারে অপারেশন সিন্দুর যেভাবে এগোচ্ছিল, দুদিনের যা যুদ্ধ বলেন যাই বলুন, দুদিনের যুদ্ধতে আমাদের মনে হয়েছিল যে আমরা কিন্তু পিওকে, মানে পাক অকুপাইড কাশ্মীর, সেটাকে কিন্তু আমরা নিজেদের আয়ত্তে আনতে পারি, আমাদের দখলে আনতে পারি। সেটা কিন্তু আমরা পারলাম না, আমরা একটা গোল্ডেন অপরচুনিটি মিস করলাম। এই প্রশ্নগুলো কেন্দ্র সরকারকে জবাব দিতে হবে, এবং এই জবাব দেওয়ার জায়গাটা হচ্ছে সংসদ। তো সংসদের কেন তারা একটা সেশন ডাকতে পারছে না? বিজেপির যে আইটি সেল, এটা তো একটা বড় সর্বভারতীয় দল, তার বিশাল অর্থবল। তো সেখানে তোমাদের তৃণমূল আইটি সেল কতটা তাকে মানে ফাইট দিতে পারে? দেখো, তৃণমূল কংগ্রেসের যে আইটি সেল হয়েছে, এটা তো একটা শিশু সংগঠন, কিন্তু এর আগেও আমরা বিভিন্ন রকম ভাবে দলের সোশ্যাল মিডিয়া কর্মীরা, তারা কিন্তু কোনো না কোনো নিজেদের গ্রুপ বানিয়ে তারা কিন্তু একত্রিত ছিল, এবং তারা বিজেপির সাথে লড়াইটা করেছে। কারণ 21 সালে নাহলে আমরা জিতলাম কি করে?
উনিশে না হয় সেটব্যাক হয়েছিল, উনিশে কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার কি পাওয়ার এবং গুরুত্ব কত। বিজেপি কিরকম ভাবে সেটাকে ব্যবহার করে মানুষের ব্রেন ওয়াশিংটা করছে, সেটা আমরা বুঝতে পেরেছিলাম। তো তখন আমরা দেখলাম যে না, আমাদের তো ব্রেন ওয়াশ করার প্রয়োজন নেই মানুষকে, আমাদের জাস্ট মানুষকে বলতে হবে যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছে আর বিজেপি এই মানে মানুষের অনিষ্ট করছে। সঠিক এই তথ্যটা জিনিসটা তুলে যদি ধরো। আমরা তুলে ধরি তাহলেই কিন্তু আমরা বৈতরণী পার করতে পারি। এই মডেলটা আমাদের কাছে এস্টাবলিশড হলো। পরবর্তীকালে যখন আমাদের আইটি সেল গঠন হয়েছে, এটা এখন অব্দি একটা আমি মানে অত্যন্ত শিশু সংগঠন বলেই আমি জিনিসটাকে দেখব। 22 সালে দেবাংশু আইটি সেলের স্টেট ইনচার্জ হয়েছিল, 23 সালে আমরা মানে স্টেট কমিটি হয়েছে 23 আগস্ট মাসে। তো জাস্ট 2 বছরও হয়নি এখন আমাদের আইটি উইং। তো এরপরে এটা আমাদের পরিকল্পনা আছে যে আমাদের যেমনি বাদবাকি সংগঠনগুলো, বাদবাকি যে শাখা সংগঠনগুলোর মতো এটাকেও ছড়িয়ে দেওয়া, সারা বাংলায় ছড়িয়ে দেওয়া, সমস্ত মানে একদম বুথ লেভেল অব্দি জিনিসটাকে ছড়িয়ে দেওয়া। কিন্তু তার আগে অব্দি মানে যেটা ডিফারেন্সটা তুমি রাইটলি পয়েন্ট করলে, যে বিজেপির আইটি সেলটা হচ্ছে একটা পেড আইটি সেল, সেখানে যারা কাজ করছে তারা কর্মচারী, তারা যখন তাদেরকে টাকা দেওয়া হলে তারা অর্থের কাজ করবে, বিনিময়ে কাজ। অর্থের বিনিময়ে তাদেরকে টাকা দিতে হবে, তাদেরকে ন্যারেটিভ বলে দিতে হবে, তাদেরকে কিভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করতে হবে সেই জিনিসগুলো বলে দিতে হবে, তারা সেটাই করবে এবং সেটা তারা করেছে, সেটা তারা করে এবং সেই মডেলটা তাদের সাকসেসফুল তো নিশ্চয়ই। কিন্তু আমরাও তো তাদের থেকে শিখেছি, আমরাও মানে এই অমিত মালভিয়া বা যারা বিজেপির যারা আইটি সেলে যারা কাজ করে তাদেরও আমরা তাদেরকে শিখে আমরা বুঝে গেছি এখন তাদের মানে ঢাল তরোয়াল কি আছে সেটা আমরা বুঝে গেছি। এই টাকা পয়সা দিয়েও তারা যেটা পারবে না হচ্ছে কর্মীদের আবেগ, সেটা তৈরি করতে তারা কখনোই সক্ষম না। নয়। আমাদের কিন্তু সেটা রয়েছে। এই যে আরজি করের মতো ঘটনায় সেখানেও কিন্তু কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে তারা কিন্তু দলকে ডিফেন্ড করেছে, তারা সত্যটা মানুষের কাছে তুলে ধরেছে। সেইটাই হচ্ছে ডিফারেন্স। আমাদের দলে এই জিনিসটা একটা আমাদের প্লাস পয়েন্ট, যে মানুষের একটা আবেগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। বিজেপিতে সেই জিনিসটা কিছু নেই, বিজেপিতে এটা একটা জাস্ট করে খাওয়ার জায়গা। আমাদের দলে সেই জিনিসটা নয়। হ্যাঁ, আমরা চেষ্টা করছি বিজেপিকে ফাইট দেওয়ার এবং আমরা তাদেরকে যথেষ্ট আমরা উত্তর দিচ্ছি, আমরা নিজেরাও ন্যারেটিভ সেট করার চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি যে 2026-এ, আমি এখন আমাদের সব স্ট্র্যাটেজি বলে দেবো না নিশ্চয়ই, সেখানে আমরা নিশ্চয়ই আইটি উইং এর তরফ থেকেও একটা ভালো কাজ করতে পারবো। এবং শুধু আইটি উইং এর কথা বললে হবে না, দলের মধ্যে আরো বিভিন্ন যেই মানে সমর্থকদের যে গ্রুপস গুলো আছে তারাও ভীষণভাবে আমাদের সাপোর্ট করছে। তো আলাদাভাবে কারোর নাম নেব না, কিন্তু প্রত্যেকটা কমিউনিটি সেখানে খুব ভালো সাপোর্ট করছে, আমাদের আইটি উইংকে সম্পূর্ণভাবে তারা সহযোগিতা করছে। তাদের সকলকে আমার অভিনন্দন এবং আগামী দিনের যে কাজ তারা করতে চলেছে, আগামী দিনের লড়াই সেটা আরো কঠিন হতে চলেছে এবং তার জন্য সকলে প্রস্তুত হও, এটাই আমি বলবো। এবং আমরাও সর্বতভাবে প্রস্তুত আছি, আমরা আমাদের কোনো স্ট্র্যাটেজি এখানে আজকে বলবো না। আমরা চলে আসবো এবারে র্যাপিড ফায়ারে। র্যাপিড ফায়ারে তোমাকে কিছু কোশ্চেন করব, আচ্ছা, তো সেখানে অপশন থাকবে, সেখানে তোমাকে চুজ করে নিতে হবে। ওকে। প্রথম কোশ্চেন, বাঙালি আমরা, ফুটবল প্রেমী, হুম। মোহনবাগান না ইস্ট বেঙ্গল? অবশ্যই ইস্ট বেঙ্গল, আমি বাঙাল এবং আমি ইস্ট বেঙ্গলেরই ফ্যান। বিরোধী হিসেবে কাকে তোমার বেশি পছন্দ, সেখানে সিপিএম না বিজেপি? দেখুন, বিরোধী হিসেবে বিরোধীদের তো কেউ মানুষে পছন্দ করে না, কিন্তু আমার মনে হয় সিপিএম অনেক বেশি, সিপিএম এর সাথে বিরোধিতাটা সেটা অনেক বেশি ইন্টেলেকচুয়াল হয় এবং সেখানে যুক্তির মাধ্যমে কথা বলা যায়। কিন্তু বিজেপি তো হিন্দু মুসলিম পাকিস্তান গরু এর বাইরে তো কথা বলতে পারে না, ওই জন্য বিজেপির সাথে রাজনীতি করে, তাদের এগেনস্টে রাজনীতি করে খুব একটা কিছু মজা নেই। এই মুহূর্তে দেশের বিরোধী রাজনৈতিক মুখ হিসেবে কাকে তুমি, অভিষেক বন্দ্যোপাধ্যায় না রাহুল গান্ধী, কাকে এগিয়ে রাখবে? আমি অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখবো, এটা আজকের দিনে আমি খুব কনফিডেন্টলি বলতে পারি। স্পেশালি অপারেশন সিন্দুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে যেরকম ভাবে ভারতকে ডিফেন্ড করতে গেছেন, সেটা আমি মনে করি কেন্দ্র সরকার বা এমনকি আমাদের বিদেশ মন্ত্রক বা অন্যান্য যে কোনো অপোজিশন লিডার বা বিজেপির লিডার তাদের থেকে অনেক বেটার তিনি ডিফেন্ড করেছেন। এবং একই রকম ভাবে সরকারের যেগুলো ভুল সেগুলোও কিন্তু তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কিছুদিন আগেও তিনি 5টা কোয়েশ্চেন করেছেন। এই পুরো এপিসোডটার মধ্যে আমি দেশের যিনি বিরোধী দলনেতা, লোকসভার বিরোধী দলনেতা, তাকে আমি পাচ্ছি না। হি ইজ মিসিং ইন অ্যাকশন। সে শুনছি নাকি বিদেশে কোথায় একটা ঘুরতে গেছেন। তো রাহুল গান্ধীর মধ্যে এই যে জায়গাটা, এটা একটা ল্যাকিং আমার মনে হয়েছে। তো অভিষেক দা যদি আগামী দিনে বিরোধী দলনেতা হন, তাহলে কিন্তু একটা ভালো ফাইট দেওয়া যাবে বিজেপিকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? এটা বলাটা একটু ডিফিকাল্ট, কিন্তু আমি মনে করি হয়তো অনেকেই বলবেন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আমি মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশাসক হিসেবেই বেশি দেখেছি আমার রাজনৈতিক জ্ঞান যবে থেকে হয়েছে। এবং আমি বিশ্বাস করি যে তার প্রশাসক হিসেবে তার যে রোল, সেটা অন্যান্য যে কোনো প্রশাসকের থেকে বেটার। বাংলায় তিনি যা কাজ করেছেন সেরকম কাজ এর আগে কেউ করেনি, এবং শুধু বাংলায় নয়, সারা দেশে। তিনি যখন রেলমন্ত্রীও ছিলেন তখনও যা কাজ করেছেন সারা দেশ জুড়ে, সেটা দেশের মানুষ এখনো মনে রাখে। তো সেই জন্য আমি অবশ্যই প্রশাসক মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে রাখবো। কোনটা বেশি চ্যালেঞ্জের ছিল, সারদা নারদা দুর্নীতি না এই শিক্ষক নিয়োগ আরজিকর দুর্নীতি? আমি এক্ষেত্রে আমি মনে করি আরজি করের যে কেস হয়েছে, এবং সেখানে আরজি কর শুধু না, শিক্ষক দুর্নীতি, এই এই পুরো সময়টায় ডিফারেন্সটা হচ্ছে আরজি কর শিক্ষক দুর্নীতির সময় সোশ্যাল মিডিয়ার একটা প্রেজেন্স ছিল, আর সারদা নারদার সময় জিনিসটা কিন্তু ডিজিটাল মিডিয়ায় সীমাবদ্ধ ছিল বা নিউজ প্রিন্ট মিডিয়াতে সীমাবদ্ধ ছিল। সেই জায়গায় আজকের দিনে যা মিথ্যা খবর, আরজি করের সময় আমরা যেই অ্যামাউন্ট অফ ফেক নিউজ পেয়েছি, সেটা কিন্তু এর আগে কখনো হয়নি। এর আগে মানুষে দেখেছে যে হ্যাঁ কিছু দুর্নীতি হয়েছে, মানুষ একটা সিদ্ধান্তে এসেছে, মানুষ তৃণমূলকে ক্ষমাও করে দিয়েছে। কিন্তু এইবারে মনে হয়েছিল যেরকম ভাবে যা মিথ্যাচার হচ্ছে, যা যেভাবে রাজ্যকে মেলাইন করা হচ্ছে, তার থেকে আমরা রেহাই পাবো কিনা আমরা সন্দিহান ছিলাম। কিন্তু আমরা দেখেছি যে দিনের শেষে সত্যটা মানুষ বুঝতে পেরেছে, সেটার জন্য আমাদের সোশ্যাল মিডিয়ারই কর্মীদের একটা বড় ভূমিকা ছিল। পরিবারতান্ত্রিক রাজনীতি না গ্রাসরুট থেকে উঠে আসা নেতৃত্ব, তোমার কোনটা বেশি পছন্দ? তো অবশ্যই এক্ষেত্রে গ্রাসরুট থেকে যারা উঠে আসছেন তাদেরকে তো অবশ্যই আমি এগিয়ে রাখবো। কিন্তু আমি কখনোই পরিবারতন্ত্র বলতে যেটা বোঝানো হয় যে আমার মা বা বাবা বা আমার ফ্যামিলির কেউ যদি রাজনীতির সাথে যুক্ত থাকেন, এটা কোনো ডিসকোয়ালিফিকেশন আমি মনে করি না। আমি মনে করি যে যে রাজনীতিটা করছে, এটা তার ওপর যে সে নিজের পাথ যেটা হবে, সে যে রাজনৈতিক পথে হাঁটবে, সেটা সে নিজে তৈরি করবে। বুদ্ধদেব ভট্টাচার্য না জ্যোতি বসু? আমি এই কোয়েশ্চেনটাকে আমি পাসই বলবো, কারণ আমি মনে করি না তাদের দুজনের সম্বন্ধে আলোচনা করার মতো বিশেষ কিছু রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও যদি দেখতে যান, তো জ্যোতি বসু মানে অনেকটা টল লিডার ছিল অ্যাটলিস্ট তাদের পার্টি ক্যাডারদের কাছে। বুদ্ধদেব ভট্টাচার্য ওইসব কবিতা, মানে এই সমস্ত নিয়ে উনি থাকতেন, নন্দনে যেতেন, এই সমস্ত শুনেছি। তো বুদ্ধদেব ভট্টাচার্য একাধারে যেরকম ভাবে সিঙ্গুর এবং নন্দীগ্রামের মানে কৃষকদের এবং সাধারণ মানুষদের যেরকম ভাবে উনি হত্যা করেছেন, আমি সেই মানুষটাকে আমি কোনোভাবেই ভালো মানুষ হিসেবে আমি মনে করি না। নরেন্দ্র মোদী না অমিত শাহ? এক্ষেত্রে আমি নিশ্চয়ই নরেন্দ্র মোদীকে এগিয়ে রাখবো, তিনি দেশের প্রধানমন্ত্রী। আর অমিত শাহকে আমি কোনো রাজনেতা হিসেবে আমি মনেই করি না। অমিত শাহ একজন মানে যাকে ইংরেজিতে বলে থাগ। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? অবশ্যই দিলীপ ঘোষ, কারণ দিলীপ ঘোষ অন্তত নিজের পার্টির জন্য তিনি খেটে একটা জায়গা তৈরি করেছে, সে যেভাবেই করুন, ভুল ভাল বকে যাই করুন। কিন্তু শুভেন্দু অধিকারী নিজে একটা পার্টিতে এতগুলো পদ পেয়ে সেই পার্টির সাথে গদ্দারি করে অন্য পার্টিতে গিয়ে শুধুমাত্র একজন নেত্রীকে গালিগালাজ করে সে নিজের জায়গাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করছে। তো শুভেন্দু অধিকারীকে আমি এই জায়গাতে আমি পাতে দিতে পারবো না। মাঠে ময়দানে রাজনীতি না সোশ্যাল মিডিয়া? এটাও বলা খুব ডিফিকাল্ট, কারণ রাজনীতিটা দিনের শেষে কিন্তু মাঠে ময়দানেই হয়। দিনের শেষে ভোটের যে রাজনীতিটা, সেটা কিন্তু মাঠে ময়দানেই হয়। কিন্তু একাধারে মানে আমি আমি এটাকে ভার্সাস হিসেবে আমি দেখি না, মানে গ্রাউন্ড পলিটিক্স আর সোশ্যাল মিডিয়া পলিটিক্স আমি এটাকে একটা অপরের কমপ্লিমেন্টারি হিসেবে দেখি। তো সোশ্যাল মিডিয়া পলিটিক্স নিশ্চয়ই সেটাকে কমপ্লিমেন্ট করে। তো আমি সেই জন্য মনে করি যে দুটোরই আজকের দিনে খুবই রেলিভেন্স আছে, এবং কর্মীদের উচিত, প্রত্যেকটা কর্মীর উচিত যে দুটো জায়গাতেই যেন সমানভাবে তারা সক্রিয় হওয়ার চেষ্টা করেন।